এইবার আমাদের টপিক হলো থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের পজিশনটা সবার প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের ঠিক দুটো লাংস, সেই দুটো লাংসের মিডিলে একটু বাম দিক ঘেঁষে আমরা জানি কি না আমাদের হার্ট পজিশন করছে, ঠিক সেই হার্টের একটু উপরের দিকে আর দুদিকে লাংসের মাঝ বরাবর রয়েছে এই গ্ল্যান্ডটি, যাকে আমরা বলছি থাইমাস গ্ল্যান্ড। লোবিউলার স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে মূলত দুটো লেফট আর রাইট লোব রয়েছে এবং একটা লোবের মতো স্ট্রাকচার, লোবিউলার স্ট্রাকচার। ছোট ছোট গ্ল্যান্ড রয়েছে এর মধ্যে প্রচুর, সেরকমও আমরা দেখতে পাচ্ছি। দেখেই বোঝা যাবে যে এটা একটা সিক্রেটিং অর্গান। এটাই হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। এবার এর লোকেশন যদি আমরা একটু খেয়াল করতে চাই তাহলে কি দেখলাম না বিটুইন লাংস, আমরা এখানে দেখতে পেয়েছি যে বিটুইন লাংস এক নম্বর কথা। দু নম্বর, বিহাইন্ড স্টারনাম, মানে এর সামনে আমাদের যে চেস্ট বোন থাকে, যেটাকে আমরা স্টারনাম বলছি, যার সাথে আমাদের রিবস গুলো কানেক্টেড থাকে, তাহলে সেই স্টারনামের ঠিক পিছনের দিকে। এবং ভেন্ট্রাল সাইড অফ অ্যাওর্টা, আমাদের ডর্সাল অ্যাওর্টার ঠিক ভেন্ট্রাল সাইডে পজিশন করছে। এইবার জানতে হবে এই গ্ল্যান্ডটার সম্বন্ধে আমরা কেন পড়ছি, তার কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই গ্ল্যান্ডটা করে থাকে, সেটা হচ্ছে আমাদের বডির যে ইমিউনিটি সেটাকে কিন্তু কন্ট্রোল করে, রেগুলেট করে। কিরকম ব্যাপার, আমাদের বডির ইমিউনিটি আমরা জানি যে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের পাশাপাশি আরো একটা সার্কুলেটরি সিস্টেম আমাদের আছে, যেটাকে আমরা বলি কি না লসিকা সংবহন তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম। সেই লিম্ফ্যাটিক সিস্টেমের একটা খুব বড় দায়িত্ব হচ্ছে তার মাধ্যমে আমাদের ইমিউনিটির যে সেলগুলো আমরা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করার বা চালিয়ে নিয়ে যাওয়ার বা আমাদের ইমিউনিটিকে প্রপার রাখার দায়িত্বপ্রাপ্ত, সেই সেলগুলো ওই লিম্ফের মাধ্যমে তারা কিন্তু আমাদের বডিতে সঞ্চারিত হয় এবং আহ, তারা তাদের কাজটা করে থাকে। এইবার এই যে গ্ল্যান্ডটা যেটাকে আমরা বলছি থাইমাস গ্ল্যান্ড, সে কি করে আমাদের বডি ইমিউনিটিকে রেগুলেট করতে পারে বা কন্ট্রোল করতে পারে। খুব স্ট্র্যাটেজিক্যাল এর পজিশনটা ঠিক এই জায়গায় রয়েছে থাইমাস গ্ল্যান্ড, এখানে রয়েছে স্প্লিন। এরা সবাই কিন্তু এই লিম্ফ এর মাধ্যমে বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমাদের বডির ইমিউনিটিকে কন্ট্রোল করে। এইবার ইমিউনিটিকে কন্ট্রোল করার জন্য ও যে হরমোনটা রিলিজ করে তার নাম হচ্ছে থাইমোসিন। এবার থাইমোসিন কিভাবে কাজ করে না দুটো উপায়, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি। মূলত আমাদের ইমিউনিটির দুটো উইং, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং হিউমোরাল ইমিউনিটি, আমরা সকলে এটা জানি। এইবার সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে থাইমোসিন দ্বারা কি করছে, টি লিম্ফোসাইট বানাচ্ছে, যেটা আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এইবার শুধুমাত্র টি লিম্ফোসাইট না, তার সঙ্গে কি করছে, ম্যাচুরেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট, সেটাও কিন্তু এই থাইমোসিনের প্রভাবেই হচ্ছে। এবং যা তার পরবর্তীকালে এই ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি তৈরি হচ্ছে, কি সেগুলোর নাম কি, সেটা হচ্ছে টি হেল্পার সেল, টি কিলার সেল, টি সাপ্রেসার সেল, টি মেমোরি সেল। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের এক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এর ডিটেলসে যাচ্ছি না যে ওরা কি কাজ করছে। এইবার আমরা চলে আসি হিউমোরাল ইমিউনিটিতে। হিউমোরাল ইমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বি লিম্ফোসাইট এখানে বসে আছে। ওর ক্ষেত্রে ছিল টি লিম্ফোসাইট, এর ক্ষেত্রে বি লিম্ফোসাইট। হিউমোরাল ইমিউনিটির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে প্লাজমা সেল এবং তার থেকে ফাইনালি অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা আমাদের বডির ইমিউনিটির একদম লাস্ট লাইন অফ ডিফেন্স। সবাই হেরে যাওয়ার পরে যে লড়াইটা শুরু করে সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এবং এছাড়া মেমোরি সেলের ব্যাপারও এখানে রয়েছে। তাহলে ফাইনালি আমাদের কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন সবকিছুই কিন্তু এই থাইমোসিনের মাধ্যমেই কন্ট্রোল হচ্ছে। বডির ওভারঅল পুরো ইমিউনিটি কিন্তু এই থাইমোসিন হরমোন এবং আমাদের থাইমাস গ্ল্যান্ড সে রেগুলেট করছে। বয়সের সঙ্গে সঙ্গে যখন বার্ধক্য আসতে থাকে এজিং এর ফলে এই থাইমাস গ্ল্যান্ড আস্তে 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 ডিগ্রেড হতে থাকে। আর ডিউ টু দ্য ডিগ্রেডেশন অফ থাইমাস গ্ল্যান্ড বয়সের সাথে সাথে কিন্তু বডির ইমিউনিটিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট এরপরেই আমরা চলে আসছি প্যানক্রিয়াসে। এবার এই প্যানক্রিয়াস এমন একটা জায়গা, একমাত্র সব থেকে ইউনিক ব্যাপার এর যেটা, সেটা হচ্ছে এ বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কিন্তু প্যানক্রিয়াস কাজ করে। একে আমরা কিন্তু এইভাবে আমরা পেয়েছি যে এটা কিন্তু এক্সোক্রাইনও
এবং তার সাথে সাথে এন্ডোক্রাইনও। এবার প্যানক্রিয়াসের ঠিক যে জায়গাটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছে সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেটা নিয়ে আজকে আমরা আমাদের পড়াটাকে এগোবো, বা আমাদের আজকে টপিকের মধ্যে সেইটাকে রাখবো। এবার তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি, তার মধ্যে মূলত আমরা তিন রকমের সেল পাবো। দেখো, এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াস থেকে আমরা দেখছি। এটাকে আমরা যদি এখানটায় মাইক্রোস্কোপের নিচে যদি দেখি, তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি, এবং সেখানে আমরা কি দেখছি, এটা ঠিক মাইক্রোস্কোপিক না, মানে ওটাকে একটু আমরা আরো জুম করে যদি দেখি ওর ভেতরে কি রয়েছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তখন এরকম একটা ডায়াগ্রাম পাবো। এটা কিন্তু মাইক্রোস্কোপিক ডেফিনেটলি না। এবার এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান, এই যে আইলেটস গুলো রয়েছে, এই আইলেটস এ কি রয়েছে? আইলেটস এ রয়েছে মূলত তিন টাইপের সেল: আলফা সেল, বিটা সেল আর ডেল্টা, সে আসছি পরে। তাহলে ধরো আলফা সেল এবং বিটা সেল এরাই হচ্ছে এখানকার মূল কারিগর। একদম প্রথমে আলফা সেলে যাই। এটার কাজ আমরা অনেকেই জানি, যে আলফা সেল থেকে গ্লুকাগন বেরোবে, যে গ্লুকাগন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করাবে, দ্যাটস ওয়াই ওর নাম হাইপার গ্লাইসেমিক। যদি ব্লাড গ্লুকোজ লেভেলকেও কমাতো তাহলে ওর নাম কি হতো? হাইপোগ্লাইসেমিক। যেহেতু বাড়াচ্ছে তাই ওর নাম হাইপার গ্লাইসেমিক। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। সেই হাইপো আর হাইপারের গল্পটা, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। এবার ব্লাড গ্লুকোজ লেভেল ও কি করে বাড়াচ্ছে? সেটা হচ্ছে গ্লাইকোজেন বডিতে যা থাকবে সেটাকে ব্রেকডাউন করে গ্লুকোজে ট্রান্সফার করবে, এবং সেই গ্লুকোজটাকে কিন্তু আমার ব্লাডের মধ্যে ও মিশিয়ে দেবে। ঠিক এই প্রসেসটাতে কিন্তু ও আমার বডির মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে। তাইলে গ্লাইকোজেনো গ্লাইকোজেনোলাইসিস এই প্রসিডিওরটা ও চালাচ্ছে, এবং আরো একটা কাজও করছে। বডিতে যে সেলস রয়েছে সেই সেলস গুলো যদি প্রচুর পরিমাণে গ্লুকোজকে ইনটেক করে নেয়, তাহলে ব্লাডে সেই গ্লুকোজ থাকবে না। সুতরাং ব্লাডে গ্লুকোজকে বাড়াতে গেলে সেলগুলো যাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ না ইনটেক করে সেটাকে দেখতে হবে, ইনটেক করাটা বন্ধ করাতে হবে। তাহলে ও কি করে? রিডিউস দ্য সেলুলার আপটেক অফ গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস। এগুলো কিন্তু সেলের মধ্যে যাতে গ্লুকোজ গুলোর ইনটেক না হয় সেটা কিন্তু ও লক্ষ্য রাখছে। যদি ইনটেক হয়ে যায় প্রচুর পরিমাণে, তাহলে তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না। এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে বিটা সেল, ঠিক এর উল্টো কাজ করে ইনসুলিন হরমোনের মাধ্যমে, যেটা আমরা প্রত্যেকেই প্রায় জানি ইনসুলিন হরমোনের কাজ। তাহলে ও কি করছে? একে দেখো আমরা হাইপোগ্লাইসেমিক বলছি। কেন হাইপো বলছি? না, ব্লাড গ্লুকোজ লেভেলকে ও ডিক্রিজ করাচ্ছে বলে ওকে আমরা হাইপোগ্লাইসেমিক বলছি। যদি ও ইনক্রিজ করাতো তাহলে একে আমরা হাইপার বলতাম। তেমন আমরা গ্লুকাগনকে কিন্তু খেয়াল রাখতে হবে, হাইপার গ্লাইসেমিক বলেছি কেন? কারণ ও ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করাচ্ছে। এবার ইনসুলিনের কাজগুলো দেখা যাক। হাইপোগ্লাইসেমিক তো আমরা বুঝলাম, কিন্তু সে কি করলো? ব্লাড গ্লুকোজ লেভেলকে কি করে ডিক্রিজ করাচ্ছে সে? কারণ সে কি করাচ্ছে? সেলুলার আপটেক অফ ব্লাড গ্লুকোজকে বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা সেলের মধ্যে যাতে গ্লুকোজের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বেড়ে যায় সেটার চেষ্টা করছে। তাহলে কি হবে? একটা সেলের মধ্যে গ্লুকোজ যখন ঢুকে গেল, তখন সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট বা ব্লাড, সেখানে কিন্তু গ্লুকোজের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এটা একটা খুব সহজ একটা প্রসেস, যেটা দুজনে একটা আরেকটার উল্টো কাজ করছে, এবং করে আমাদের ব্লাড গ্লুকোজকে রেগুলেট করছে। এবং সেই ডেল্টা সেল যদি চলে আসে, সে কি করবে? সে আলফা আর বিটাকে দুজনকে রেগুলেট করবে। তাহলে আলফা এবং বিটা এই দুজনের কন্ট্রোল করছে কিন্তু আবার ডেল্টা। আর এরা সবাই রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। এটুকুই ছিল প্যানক্রিয়াসের কি না, এক্সোক্রিন গ্ল্যান্ডের রিলেটেড যে অংশটা সেটা। এটা কিন্তু এন্ডোক্রিন নিয়ে মানে এন্ডোক্রিন গ্ল্যান্ডের যে অংশটা সেটা, এক্সোক্রিনে আমরা যাচ্ছি না। এরপরে নেক্সট একটা জিনিস খুব মজার, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের আজকালকার দিনে ব্লাড সুগার, এবং প্রত্যেকেই আমরা বলি, একটু বয়স্ক মানুষদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে এখন অনেক, মানে প্রতিটা ফ্যামিলিতে একজন করে অন্তত থাকছে যাদের ব্লাড সুগারের সমস্যা। আমরা বলি সুগার আছে, সুগার আছে, মানে সুগার রিলেটেড কোনো একটা সমস্যা, তাদেরকে ইনসুলিন নিতে হয়, শরীরে আরো নানা রকম সমস্যা দেখা যায়। সেই সমস্যাগুলো ঠিক কি কারণে হয় এবং কিভাবে হয়, সেইগুলো আমরা আজকে একটু খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। সাপোজ তোমার বডিতে, আচ্ছা একটা কথা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে তুমি মিষ্টি বেশি খাচ্ছ না কম খাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার সুগার হবে না। এটা সবচেয়ে বড় একটা মিথ, আর প্রচুর লোক এটা জেনেও গিয়েছে, ওটা খুব বোকা বোকা কথা। সুগার হয়ে যাওয়ার পরে তোমাকে সুগার ইনটেকটাকে কন্ট্রোল করতে হবে, 2 নম্বর। এবং 3 নম্বর বিষয় হচ্ছে এক্সেসিভ সুগার ইনটেক তোমার বডির বিভিন্ন রকম সমস্যা আনতে পারে,
সুগার হওয়ার ব্যাপার বলছি না, ওবেসিটির সমস্যা করলো, ওয়েট গেইন করিয়ে দিল, এজিং বেড়ে গেল, ইত্যাদি নানা রকমের সমস্যা কিন্তু যদি এক্সেসিভ রকমের সুগার ইনটেক করো সেক্ষেত্রে হতে পারে। তাই জন্য সুগার ইনটেককে মানুষ কন্ট্রোল করবে বা কন্ট্রোল করাটা উচিত, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একথা আমরা কখনোই বলতে পারি না যে সুগার ইনটেকের ফলে কোনো একজন মানুষের সুগারের সমস্যা বা সুগার রিলেটেড ডিজিজ হচ্ছে, একেবারেই সেটা বলা যায় না। প্রথমেই মনে রাখতে হবে যে সুগার রিলেটেড যে ডিজিজ গুলো সেগুলো মূলত হয় আমাদের বডিতে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ইনসুলিন হরমোনটা রিলিজ না হয় বা তৈরি না হয়, সেই ক্ষেত্রে বাইরে থেকে আমাদের ইনসুলিন ইনটেক করতে হয়। এতে কি সমস্যা হয়, আমরা যে সুগার ইনটেক করছি সেটাকে বডি প্রপারলি ম্যানেজ করতে পারে না বা মেটাবলাইজ করতে পারে না, প্রপারলি স্টোর করতে পারে না, ব্লাডের মধ্যে ছেড়ে দেয়। এবার ব্লাড এক্সেসিভলি রকম তখন সুগারে ভর্তি হয়ে যায়, তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার চলে আসে। তাহলে এখানে দেখা যাক সমস্যাটা কি হচ্ছে। ধরো প্যানক্রিয়াসের কাজ আমরা পড়েছি, এবার এই প্যানক্রিয়াস সেই ইনসুলিন হরমোন তার রিলিজ করার কথা। এইবার সাপোজ কোনো কারণে প্যানক্রিয়াসে কিন্তু প্রপার বা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ইনসুলিন হরমোনটাকে রিলিজ করতে পারছে না, তার ফলে আমরা কি দেখছি, ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস যাকে বলা হয়। এবার যেহেতু ব্লাডের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনসুলিন নেই, তাই জন্য গ্লুকোজকে ম্যানেজ করতে পারছে না বডি, আমাদের ব্লাডের মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেল এক্সেসিভলি রকম বেড়ে যাচ্ছে। তাহলে তার ফলশ্রুতিতে কি হলো, দেখা যাচ্ছে যে ব্লাড ভেসেলস এর মধ্যে যে ব্লাড রয়েছে বডিতে, তার হাই গ্লুকোজ লেভেল ইন ব্লাড, সমস্যার বিষয়। এবার এই যে হাই গ্লুকোজ লেভেল ইন ব্লাড, এ একটা কি কি সমস্যা করছে সেগুলো আমরা একটার পর একটা দেখতে থাকবো। সেটা হচ্ছে যে আমাদের এক্সক্রিটারি অর্গান কিডনি, সে ওই ব্লাড থেকে এক্সক্রিটারি ম্যাটার গুলো টেনে টেনে বের করতে গিয়ে দেখা যাচ্ছে খানিকটা অ্যামাউন্ট অফ সুগার ওই ইউরিনের মধ্যে চলে আসছে। কেন? কারণ ব্লাডের মধ্যে এক্সেসিভ রকমের সুগার চলে এসেছে। এই রকম সিচুয়েশনটাকে তখন আমরা কি বলবো, না এটাকে বলবো গ্লুকোসিউরিয়া। এবার ইনক্রিজ গ্লুকোজ ইন ইউরিন, ইউরিনের মধ্যে যদি গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে বোঝা গেল ইউরিনের সমস্যা হচ্ছে, আমাদের কিডনির নানা রকম সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। এইবার আরো একটা কথা ভাবো, ঠিক যখন কোনো মানে ইউরিনের মধ্যে এবং ব্লাডের মধ্যে, বোধ ক্ষেত্রে ইউরিনের মধ্যেও সুগারের পরিমাণ বেড়ে গিয়েছে, তাহলে তার কনসেন্ট্রেশন বাড়বে। ইউরিনের টোটাল যে অ্যামাউন্ট, তার মধ্যে কনসেন্ট্রেশন বাড়ছে, তার ঘনত্ব বাড়ছে। এবার খুব ঘন একটা জিনিসকে যখন বডি থেকে রিলিজ করতে হবে, সেটাকে রিলিজ করার জন্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটারও লাগবে, তাই না? যদি ওটা হাইপোটনিক হতো তাহলে আমার বেশি ওয়াটারের দরকার নেই, যেহেতু হাইপারটনিক তাহলে প্রচুর পরিমাণে ওয়াটার কনজিউম করে নিচ্ছে ডিউরিং ইউরিনেশন। তাহলে দেখো প্রথমত সমস্যা হলো ইউরিনের মধ্যে আমার সুগার রিলিজ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল গ্লুকোসিউরিয়া। এবার গ্লুকোসিউরিয়ার চোটে ইউরিন হয়ে গেছে হাইপোটনিক, আর হাইপোটনিক ইউরিনকে বডি থেকে রিলিজ করানোর জন্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার লসও কিন্তু আমার হচ্ছে। এইবার এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার বডি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাও তো আমার কিন্তু সমস্যা করবে। আচ্ছা, কিরকম সমস্যা করবে, না যেহেতু ইউরিনের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, বেশি পরিমাণে জল আমি তার মধ্যে দিয়েছি, তাহলে টোটাল আমার ধরো 1 লিটার বা 1.5 লিটার ইউরিন তৈরি হওয়ার উচিত সারাদিনে সাপোজ, সেটা এখন দেখা যাচ্ছে ওই ডাইলিউট করার জন্য বেশি পরিমাণে ইউরিন আমি জল যোগ করেছি, তার ফলে ইউরিনটা এখন 1.5 থেকে 1 লিটার থেকে সেখান থেকে বেড়ে চলে গেল 2 থেকে 3 লিটারে। এই জিনিসটাকে বলা হয় পলিইউরিয়া। এর ফলে কি হচ্ছে, ঘন ঘন আমার কিন্তু ইউরিনেশনের প্রয়োজন হবে, তাহলে ইন্টারভাল বিটুইন ইউরিনেশন সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। একজন মানুষ একবার ওয়াশরুমে যাওয়ার সাপোজ 2 থেকে 3 ঘন্টা পরে নেক্সট টাইম যায়, কিন্তু যেহেতু তার এই সমস্যাটা হচ্ছে, তার যতটা পরিমাণে ইউরিন তৈরি হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে ইউরিন তৈরি হচ্ছে, অ্যামাউন্টটা বেশি, প্রচুর পরিমাণে ওয়াটার কনজিউম করে নিচ্ছে, কারণ ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। সেই সুগারটার চোটে কি হচ্ছে, ইউরিনটা ঘন হয়ে গেছে, ফলে ওকে ডাইলিউট করার জন্য বডি অনেকটা জল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার ফলে একটা এক্সেসিভ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট অফ ইউরিন তৈরি হচ্ছে। বারবার কিন্তু ওয়াশরুমে যেতে হচ্ছে 15 মিনিটস অন্তর অন্তর, 15 মিনিটস অন্তর অন্তর। বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আমরা অনেককেই দেখি, হ্যাঁ, বাড়িতে বয়স্কদের ক্ষেত্রে যে তাদের এই সমস্যা কিন্তু হয়, এবং তার কারণটা হচ্ছে এটা। এবার তাহলে পলিইউরিয়া হয়ে গেল, বারবার বারবার আমাকে ইউরিনেশনে যেতে হচ্ছে, সেটা ডেফিনেটলি একটা প্রবলেম, বারবার ওয়াশরুমে যাওয়া। এবং তার থেকে বড় প্রবলেম, বডি থেকে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার লস। তাহলে এর ফলে বডিতে ওয়াটার ডেফিসিয়েন্সি হবে, কারণ বডির ওয়াটার সব চলে যাচ্ছে ইউরিনের চোটে। এইবার এই যে বডিতে এই যে ওয়াটার ডেফিসিয়েন্সি হচ্ছে, তার ফলে কিন্তু তোমার কিছুক্ষণ অন্তর অন্তরই জল পিপাসা পাবে। তাহলে বডির ডিহাইড্রেশন হচ্ছে, সেই ডিহাইড্রেশনের চোটে তোমার বডি কিন্তু জল চাইছে,
যেটাকে আমি পলিডিপসিয়া বলছি। পলিডিপসিয়া হচ্ছে হাই থ্রাস্ট অফ ওয়াটার। তাহলে কেন পলিডিপসিয়া হলো বোঝা গেল। তাহলে ইউরিনের চোটে প্রচুর জল, এক্সেসিভ ওয়াটার বডি থেকে লস হচ্ছে, তাই আমার ডিহাইড্রেশন হয়ে গেল। সেই ডিহাইড্রেশনের চোটে পরবর্তীকালে দেখা গেল পলিডিপসিয়ার সমস্যা হয়ে গেল। এইবার এইখানে আরো একটা জিনিস আমাদের একটু জেনে রাখতে হবে। গ্লুকোজ ইজ ড্রেনিং আউট, সো বডি সেলস আর ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ। তোমার যে গ্লুকোজ সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে বডি সেলের যে ন্যূনতম গ্লুকোজটা পাওয়ার দরকার ছিল সেটুকুও বডি সেল পাচ্ছে না। তাহলে এটা একটা সমস্যা হচ্ছে। বডি সেলগুলো তখন না খেয়ে পড়ে রয়েছে, তাদের যেটুকু গ্লুকোজের যে দরকার সেটুকু তারা পেলো না। এর ফলে আবার আরো একটা সমস্যা হলো। এর ফলে কি হবে, যে ধরো তোমার আহ, শরীরের যে প্রপার নারিশমেন্ট সেটা কিন্তু থাকবে না। আহ, যাদের আমরা দেখেছি যে ব্লাড সুগারের সমস্যা, তাদের দেখেছি শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করে। হেলদি বডি কিন্তু আর কোনোভাবেই থাকে না। তাহলে এই জায়গায় একটা নতুন সমস্যা আবার অ্যারাইজ করলো, সেটা হচ্ছে পলিফ্যাজিয়া। এটা কি হচ্ছে, এটার ব্যাপারটা হলো যে যেহেতু সুগার প্রচুর পরিমাণে বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ফলত আমার বডি সেলস সে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন রাদার যেটুকু সুগার সেলের প্রয়োজন সেটা সে পাচ্ছে না। তোমার প্রচন্ড খিদে পাচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর, বারবার। একবার একটু খাওয়া হলো, আধ ঘন্টা 15 মিনিট পরে আবার একটু খেতে হচ্ছে। এই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে পলিফ্যাজিয়া কেন হলো, কারণটা কিন্তু এখানে যে সুগার চলে গেছে বডি থেকে বাইরে ইউরিনেশনের মাধ্যমে, তাই জন্য আমার যে বডি সেলগুলো রয়েছে তারা কিছু খেতে পাচ্ছে না। এবার এরা কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তরই ফুড চাইবে, তাই জন্য তোমার খিদে বা খাওয়ার ইচ্ছা কিছুক্ষণ অন্তর অন্তরই হবে। দোষটা কিন্তু তোমারও নয়, তোমার বডি সেলেরও নয়। আর ঠিক এই মুহূর্তে ধরো এই খিদেটাকে সামাল দেওয়ার জন্য যেহেতু বডি সেলস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড পাচ্ছে না, সে তখন কি করবে আর কি, সে তখন তোমার যে বডি ফ্যাট রয়েছে বডির, সেগুলোকে কিন্তু এবার ব্রেকডাউন শুরু করবে। এবং সেটাও সব থেকে খতরনাক বিষয় যেটা, সেটা হচ্ছে ইনকমপ্লিট ব্রেকডাউন। ইনকমপ্লিট ব্রেকডাউন করে ওখান থেকেও এনার্জি জোগাড় করার চেষ্টা করবে। এবার সেইটা করার চক্করে বডিতে একটা খুব সাংঘাতিক জিনিস তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে কিটোন বডি। এবার এই কিটোন বডি বডির মধ্যে থাকাটা খুব সমস্যাব্যঞ্জক, তাই জন্য একে এবার বের করতে হবে কিডনির মাধ্যমে। আর সেইটা করতে গিয়ে হয়ে যাওয়ার চান্স থাকে কিডনি ফেলিওর। তাহলে বোঝা গেল এই পুরো জিনিসটা কিরকম ভাবে একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। আমরা যদি একদম শুরু থেকে দেখি, কারোর একজন ইনসুলিনের সমস্যা হলো, ডায়াবেটিস মেলিটাস হলো, তার ব্লাডে ইনসুলিন বেড়ে গেল, সেই ইনসুলিন ব্লাডে বেড়ে যাওয়ার চক্করে ইউরিনের মাধ্যমে ইউরিনের মাধ্যমে সুগার বেরোতে লাগলো। এবার ইউরিনে এত পরিমাণে সুগার বেরোতে গিয়ে হাইপারটনিক ইউরিন হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে, তার ফলে প্রচুর পরিমাণে জলও টেনে নিয়ে চলে যাচ্ছে। এবার এক্সেসিভ অ্যামাউন্ট অফ জল যুক্ত হয়েছে ওর সাথে, তার ফলে কি হচ্ছে, ইউরিনের পরিমাণ বেড়ে গেছে, কিছুক্ষণ অন্তর অন্তরই বাথরুমে ছুটতে হচ্ছে। নট অনলি দ্যাট, বডি থেকেও প্রচুর পরিমাণে ওয়াটার বেরিয়ে চলে যাচ্ছে, তার ফলে বডিতে ডিহাইড্রেশন হচ্ছে। বডির মধ্যে ওয়াটারের ডেফিসিয়েন্সির জন্য যা যা সমস্যা হওয়ার কথা সেই সব কিছু হচ্ছে, জল খেতে ইচ্ছা করছে বারবার। এবং প্রচুর পরিমাণে সুগার বডি থেকে বেরিয়ে যাওয়ার চক্করে তোমার বডির যে সেলস তারা ন্যূনতম নিউট্রিশনটা পাচ্ছে না। তার ফলে তারা বাধ্য হচ্ছে কি, যে ইনকমপ্লিট ব্রেকডাউন করাতে, কার বডির মধ্যে যে ফ্যাট গুলো জমা রয়েছে, আর সেই ফ্যাটের ইনকমপ্লিট ব্রেকডাউন করতে গিয়ে তৈরি হয়ে গেল কিটোন বডি, যেটা আবার পরবর্তীকালে তোমার কিডনিটাকেই ড্যামেজ করাবে। ক্লিয়ার? তাহলে পুরো ব্যাপারটা কিরকম ভাবে একটার সঙ্গে একটা কানেক্টেড আমরা একদম সুন্দর করে গল্পের মতো করে বুঝলাম। নেক্সট আমাদের পার্ট হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি আমরা ছবিটা দেখি, তাহলে আমরা এইরকম একটা ছবি দেখতে পাবো, যে এই হচ্ছে আমাদের কিডনি স্ট্রাকচার। সেই কিডনির যে স্ট্রাকচার, কিডনির ঠিক মাথার উপরে এই টুপির মতো বসে রয়েছে কি না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। খুব ভালো কথা, এই পর্যন্ত আমাদের কারোর কোনো সমস্যা নেই। এইবার দেখা যাক এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে, দেখো এটা যদি আমরা একটা ক্রস সেকশন কাটি, তাহলে জিনিসটাকে কিরকম দেখতে লাগবে। ঠিক এই রকমই হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্ট্রাকচারটা। এইবার যখন আমরা ওটাকে কাটলাম, ভেতর কেটে সাইডটা থেকে কিরকম দেখা যাচ্ছে, এবার কাটলেই কিন্তু দুটো পার্ট আমরা একদম প্রথমে বুঝতে পারবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, সেটা বাইরের অংশ, আর ভেতরের অংশের নাম কি, অ্যাড্রেনাল মেডালা। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার কর্টেক্স রিজিয়ন, আর ভেতরের অংশের নাম কি, মেডালা। ক্লিয়ার? কিন্তু এখানেই শেষ না, এই জায়গাটাকে যখন কেটে আমরা আরো ম্যাগনিফাই করে বড় করে দেখব, তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার পাবো। এর মধ্যে কোনটা কর্টেক্স কোনটা মেডুলা ভালো করে দেখো।
এই উপর থেকে এই পর্যন্ত এই পুরো অংশটাই কিন্তু কর্টেক্স রিজিয়ন, আর নিচের অংশটা মেডুলা রিজিয়ন। তাহলে মেডুলার একটাই লেয়ার, মেডুলা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কর্টেক্সের তিনটে লেয়ার থাকবে। সেটা হচ্ছে একদম বাইরে জোনা গ্লোমেরুলুসা, তারপরে আসবে জোনা ফ্যাসিকিউলাটা, তারপরে আসবে জোনা রেটিকিউলারিস। এই ফ্যাসিকিউলাটা সব থেকে চওড়া, গ্লোমেরুলারিস সব থেকে বাইরে, আর সব থেকে ভেতরেরটা হচ্ছে এইটা। তাহলে এই তিনটে লেয়ারকে নিয়ে কিন্তু আমাদের কর্টেক্স রিজিয়ন তৈরি, আর একটাই রিজিয়ন নিয়ে তৈরি মেডুলা। এখানে কি রয়েছে? ক্যাপসুল, মানে এই যে আবরণীটা, বোঝা গেল? তাহলে এইবার চলে এসো, আমরা তাহলে কর্টেক্স আর মেডুলা ধরে আস্তে আস্তে এগোতে থাকি, কে কি হরমোন রিলিজ করছে আমরা খুব সুন্দর করে ছকের মাধ্যমে এখানে একদম বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে একদম প্রথমে আমরা যদি মেডুলা রিজিয়নটা ধরি, মেডুলা রিজিয়ন ইনাল রিজিয়ন, কিন্তু মনে রাখতে হবে ও মেডুলা রিজিয়ন হলেও ওটার অরিজিন কিন্তু একটোডার্মাল, হ্যাঁ, একটোডার্মাল অরিজিন। এবার ওখান থেকে কি ধরনের হরমোন রিলিজ হয়? প্রোটিন ধর্মী হরমোন রিলিজ হয়, প্রোটিনিয়াস ইন নেচার। তাহলে যদি হরমোন প্রোটিনিয়াস ইন নেচার হয়, তাহলে হরমোনটা কিসে সলিউবল হবে? না ওয়াটার সলিউবল হবে। ক্লিয়ার? তাহলে মেডুলার গল্প আমরা পড়ছি। এবার এই ওয়াটার সলিউবল হরমোনটাকে ইমার্জেন্সি হরমোন বলা হয়, যার আরেক নাম ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইনের দুটো ভাগ, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। আমরা এই পর্যন্ত সকলেই জানি অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিনের নাম আমরা সকলেই শুনেছি। যে বিশেষ কোনো পরিস্থিতিতে, খুব এমার্জেন্সি সিচুয়েশনে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা বাস ব্রেক ফেল করে তোমার দিকে দৌড়ে আসছে, তখন তুমিও কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়বে। বা তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ সাপোজ কোনো কুকুর তোমাকে তাড়া করলো, হ্যাঁ হয় না এরকম নানা রকম ইনসিডেন্ট। তো এরকম কিছু অ্যাক্সিডেন্টাল কোনো একটা ব্যাপার স্যাপার, তুমি হাঁটছো অন্ধকার রাস্তা দিয়ে, ভয় পেয়েছো কোনো একটা কারণে, তুমি দৌড়ে ছুটে চলে গেলে, তাহলে ওই যে মুহূর্তটা, ওই যে দৌড়ানোর মুহূর্তটা, তুমি নর্মাল সিকোয়েন্স, নর্মাল স্বাভাবিক জীবনে হয়তো ওইভাবে অতটা জোরে তুমি দৌড়াও না, কিন্তু ওই দিন ওই পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে তোমার বডি তোমার মধ্যে ওই এক্সেসিভ এনার্জিটা তৈরি করে দিল, যার ফলে তুমি খুব স্পিডে হয়তো ওই সময় দৌড়াতে পারলে, যেটা কিন্তু নর্মাল সময় কিন্তু তুমি করতে পারো না। এইবার আবার কিছু একটা কথা বলছি, ধরো আহ, একদম নতুন কোন একটা পরিবেশে গিয়েছো, কোন একটা বাড়িতে, সাপোজ রাত্রেবেলা কারেন্ট অফ হয়ে গেল, তুমি একদম খুব সজাগ হয়ে উঠবে, কি হলো কি হলো, কেন কারেন্ট অফ হয়ে গেল। আহ, খুব সেই সেই সময় দেখবে তুমি এতটাই ভয় পেয়ে গিয়েছো যে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে, কান চোখ একদম সজাগ হয়ে গিয়েছে, কোথাও সামান্য একটা খুট করে আওয়াজ হলো, এই কিসের আওয়াজ হলো, মানে সামান্য কোনো শব্দ তোমার কানে সেদিন আসছে। তুমি নর্মালি যখন রিল্যাক্স ওয়েতে থাকো, তখন তো আমরা এতটা এরকম অ্যালার্ট হয়ে থাকি না, তখন আমরা চুপচাপ রয়েছে, কোথায় কি আওয়াজ হচ্ছে না হচ্ছে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যালার্ট কন্ডিশনের একদমই নেই, রিল্যাক্সড অবস্থায় রয়েছে। কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে পুরো ব্যাপারটাই কিন্তু বদলে যায়, যে আমি সেই মুহূর্তে কিন্তু প্রচন্ড অ্যালার্ট থাকবো, সামান্য কোনো শব্দ হলেও আমি সেটাকে শোনার চেষ্টা করব, কোথাও কিছু দেখতে পাচ্ছি কিনা সেটাও এরকম দেখার চেষ্টা করব। তাহলে এই যে ব্যাপারগুলো, আমার ব্রিদিং রেট বেড়ে যাবে, ভয় পেলে যা হয়, দরদর করে ঘামে মানুষ, তো সোয়েটিং হবে সেই মুহূর্তে, তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে, তোমার বডি টেম্পারেচার রাইজ করে যাবে। তাহলে এক নম্বর কি, যখন তাহলে ওই মুহূর্ত গুলো কে তৈরি করে দিচ্ছে? না তোমার ভয় পাওয়ার ফলে, কোনো কারণে তুমি ভয় পেয়েছো কোনো জিনিসের ফলে, তোমার বডিতে দুটো হরমোন রিলিজ হয়ে গেল, অ্যাড্রেনালিন আর নন অ্যাড্রেনালিন, তারা কিন্তু এই কারবার গুলো ঘটাচ্ছে কি, অ্যালার্টনেস, তারপর হচ্ছে আহ, চোখের যে অভিনেত্র, সেটা কিন্তু বিস্ফারিত হয়ে থাকবে, যে হ্যাঁ কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই যে ব্যাপারটা, এইরকম ভয় পেলে মানুষ একদম এরকম করে। তাহলে এই পিপিলারি ডায়ালেশন কিন্তু এই সময় হবে, সোয়েটিং তো আগেই বললাম, পাইলো ইরেকশন, তোমার লোম খারাপ হয়ে যাবে সারা শরীরের ভয়ের চোটে, হার্টবিট বেড়ে যাবে, হার্টবিট বাড়লেই রেসপিরেশনের রেট বাড়বে, তারপর ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, বডিতে যে ব্লাড সুগার সেও বেড়ে যাবে, ব্রেকডাউন অফ লিপিড অ্যান্ড প্রোটিন সেগুলোও কিন্তু ইনক্রিজ করতে থাকবে। তাহলে এটাই ছিল আমাদের ইমার্জেন্সি হরমোনের সমস্ত গল্প। এরপরে নেক্সট আমরা ঢুকছি জোনা গ্লোমেরুলোসাতে। তার মানে এইবার আমরা কোথায় যাচ্ছি? কর্টেক্স রিজিয়ন। তাহলে রিজিয়নটার নাম কর্টেক্স, কিন্তু মনে রাখবে তার অরিজিন কিন্তু মেসোডার্মাল। এটা আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখার কথা। মেসোডার্মাল ইন অরিজিন। আচ্ছা, কি হরমোন রিলিজ করলো? না স্টেরয়েড জাতীয় হরমোন রিলিজ করবে, যেগুলো আবার লিপিড সলিবল। আগেরটা কি ছিল? প্রোটিন, তাই জন্য সে ওয়াটার সলিবল ছিল, এরা কিন্তু লিপিড সলিবল হরমোন রিলিজ করবে, একে আবার বলা হয় লাইফ সেভিং হরমোন। এবার কি কি সেই লাইফ সেভিং হরমোন, সেগুলো আমরা তিনটে স্টেজে পড়বো: জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলেটা, জোনা রেটিকিউলারিস।
এইবার সব থেকে বাইরের দিক থেকে যদি করি তাহলে গ্লোমেরুলোসা। তাহলে গ্লোমেরুলোসা রিজিয়নটা কি হরমোন রিলিজ করে? না মিনারেলোকর্টিকয়েড হরমোন রিলিজ করে। মেন হরমোনের নাম কি? না মিনারেলোকর্টিকয়েড হচ্ছে একটা গ্রুপ অফ হরমোন, তাদের মধ্যে মেন হরমোন যেটা রিলিজ করে সেটাকে আমি বলবো অ্যালডোস্টেরন। এইবার অ্যালডোস্টেরনের সিক্রেশনটা কন্ট্রোল করবে কে? র্যাস এবং এসিটিএইচ। ক্লিয়ার? এবার এর ফাংশন কিরকম? না অ্যালডোস্টেরন যে মুহূর্তে বডিতে বেড়ে যাবে সে কি করবে, বা বেড়ে যাবে মানে বডিতে যখন কাজ করবে সে কি করবে? ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সকে রেগুলেট করবে আমার বডির অসমোলারিটি রেগুলেট করছে, এবং ব্লাডের প্রেশারকেও কিন্তু ও রেগুলেট করছে। এছাড়া আরো কি করছে? সোডিয়াম আয়ন এবং জল এইগুলোর অ্যাবজর্পশনের উপরে গুরুত্ব দিচ্ছে। কোথা থেকে? যে ইউরিনের মাধ্যমে যাতে অতিরিক্ত রকমের সোডিয়াম এবং জল বডি থেকে রিলিজ না হয়ে যায় সেটার জন্য ওগুলোকে আবার অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এর মাঝখানে আরো একটা সমস্যা, সেটা হচ্ছে সমস্যা না, আরো একটা কাজও করে, ও হচ্ছে পিও4 আর পটাশিয়াম আয়নকে কিন্তু বডি থেকে আবার রিলিজ করবে, এদের পরিমাণগুলো বডি থেকে কমাবে। এইবার চলে আসবো আমরা জোনা ফ্যাসিকিউলেটাতে। আচ্ছা, জোনা ফ্যাসিকিউলেটা হচ্ছে মিডল লেয়ার, এর যে হরমোন রিলিজ করে সেটাকে আমরা বলবো গ্লুকোকর্টিকয়েড। এইবার গ্লুকোকর্টিকয়েড একটা গ্রুপ অফ হরমোন, তাদের মধ্যে মেইন হরমোন এর ক্ষেত্রে কি ছিল? কর্টিসল। কর্টিসল হচ্ছে এর মেইন হরমোন, যেটাকে আমরা লাইফ সেভিং হরমোন বলি। এইটা খুব ইম্পর্টেন্ট, আমি আস্তে আস্তে আরো ডিটেলসে আসার চেষ্টা করছি। এবার এর সিক্রেশনটাকে কে কন্ট্রোল করে? না এসিটিএইচ কন্ট্রোল করে। এবার ঢুকবো যে কর্টিসলের ফাংশনে। এখন বর্তমান টাইমে মানুষজনের আরবান লাইফস্টাইল বা সেমি আরবান যাই বলি, হোয়াট এভার ইট ইজ, মানুষজনের খুব বড় একটা সমস্যা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। যারা পড়াশোনা করছে বা যারা বিভিন্ন রকম কাজে রয়েছে, প্রত্যেকটা মানুষ কেউই শান্তিতে নেই। শান্তি জিনিসটা এখন খুব বড় জিনিস, মানুষ চেষ্টা করলে এখন টাকা পেয়ে যাচ্ছে, টাকা অর্জন করা যাচ্ছে, টাকা উপার্জন করা যাচ্ছে, কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না। যে কয়েক কোটি টাকা ইনকাম করছে তারও আজকে যেমন শান্তি নেই, যে কয়েকশো টাকা ইনকাম করছে তারও আজকে শান্তি নেই, কারোরই শান্তি নেই। প্রত্যেকে না, আমাদের একটা সমস্যা হচ্ছে আমার নিজের যে জিনিসটা রয়েছে সেটা বাদ দিয়ে আমার সবকিছু ভালো লাগে। ওর কাছে ওটা আছে আমার কাছে তো ওটা নেই, ওর কাছে সেটা আছে আমার কাছে তো সেটা নেই। নিজের এই সবগুলো করতে গিয়ে আমরা কিন্তু নিজের কি আছে সেটাকে ভুলে যাচ্ছি। সুতরাং খুশি থাকাটা কিন্তু একটা অন্য জিনিস, সেটাকে শিখতে হয়। সেটা না পারলে কিন্তু হ্যাপিনেস কোনোদিন আনা যায় না। হ্যাঁ, ডেফিনেটলি তোমার একটা খেয়ে পরে তো বাঁচতে হবে সামান্য কিছু একটা। তো একেবারে তো বিনা পয়সায় কোনো কিছু চলবে না, তাই জন্য তোমার লাইভলিহুডে মেনটেন করার জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি, টাকা প্রয়োজন। কিন্তু এটা নয় যে টাকা তোমাকে খুশি এনে দিতে পারে, এটা খুব ভুল ধারণা। এইবার তাহলে ফাংশনে আমরা দেখছি যে এই গ্লুকোকর্টিকয়েডের মধ্যে এই যে কর্টিসল হরমোনটা, সে কিন্তু আমাদের এই যে স্ট্রেস, আমরা যেহেতু প্রচন্ড রকম স্ট্রেস থাকি বিভিন্ন কারণে, এই স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য কাজ করে। তাহলে বডিতে যে মুহূর্তে প্রচুর পরিমাণে স্ট্রেস বেড়ে যাবে সেই মুহূর্তে কর্টিসল হরমোনটা তোমার বডি রিলিজ করে তোমার স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করবে। এই পর্যন্ত শুনে খুব ভালো মনে হচ্ছে, বাহ বাহ কি ভালো কি ভালো। মুশকিলটা হলো, এই কর্টিসল হরমোন যখন বডিতে রিলিজ হবে তখন সে আরো একটা কাজ করে, সে হচ্ছে তোমার ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। ফলত প্রচুর মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, প্রচুর স্টুডেন্টস এর ক্ষেত্রেও আমি দেখেছি, ঠিক পরীক্ষার আগে প্রচন্ড টেনশন করে, খাওয়া দাওয়া কমিয়ে দেয়। যারা একটু সিরিয়াস, হ্যাঁ মানে যাদের বই গেল কি এলো না গেল, পরীক্ষার আগের দিন সিলেবাস জিজ্ঞেস করছে, সেই সেই ব্যাপারটাকে বাদ দিয়ে, তো টেনশন হয়, টেনশনের চোটে ঠিক ওই সময় হয়ে যায় শরীরটা খারাপ। এটা খুব সুন্দরভাবে কানেক্টেড, কিরকম না, তুমি ওই যে টেনশন বা স্ট্রেস, তার জন্য বডিতে প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন রিলিজ হয়েছে স্ট্রেসটাকে কন্ট্রোল করানোর জন্য। আর সেই কর্টিসল হরমোনটা কি করেছে? তোমার ইমিউনিটিকে সাপ্রেস করে দিয়েছে। এই কর্টিসলের একটা সাংঘাতিক কাজ হচ্ছে, অ্যাক্টস অ্যাজ আ ইমিউনো সাপ্রেসার। তোমার বডির যে স্বাভাবিক ইমিউনিটি রয়েছে সেটাকে কিন্তু সাপ্রেস করে দেবে, আর তার ফলশ্রুতিতে তোমার বডিতে ওই সময় নানা রকমের সমস্যা দেখা দেবে। তোমার আহ, আহ, বিভিন্ন অর্গানসের বিভিন্ন প্রবলেম হবে, খুব সহজেই তুমি কোনো রোগাক্রান্ত হয়ে পড়বে। সুতরাং মনে রাখার বিষয়, টেনশন করে কিছু অ্যাচিভ করা যায় না। মানে এটা জ্ঞানের কথা মনে হচ্ছে শুনে, কিন্তু নিজেরা টেনশন করেও দেখা গিয়েছে যে এন্ড অফ দা ডে কিছুই অ্যাচিভ হলো না টেনশনের মাধ্যমে। বরং আমার যেটুকু পারফর্ম করার ছিল টেনশনের চোটে, আমি সেটুকুও করতে পারলাম না। ভালো থাকা, এটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য এই পুরো জিনিসটাই কিন্তু একসঙ্গে কানেক্টেড।
আমরা যদি নিজেদের স্ট্রেস ম্যানেজমেন্ট না করতে পারি, আমরা যদি ভালো থাকতে না পারি, তাহলে কিন্তু নানা রকম সমস্যা আমাদের বডিতেও হতে থাকবে। বডি আর মাইন্ড কি সুন্দরভাবে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, এই জায়গায় আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এইবার যদি পুরোপুরি ফাংশনে আসতে চাই, তাহলে ফরমেশন অফ আরবিসি আমরা একটা দেখছি, অ্যান্টি স্ট্রেস হরমোন সেটা আমরা একটা কাজ দেখলাম, এবং এছাড়া আরো কিছু জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকেও ইনক্রিজ করে। এবার তুমি ভাবো, তুমি প্রচন্ড স্ট্রেস নিয়ে নিচ্ছ, টেনশনের চোটে মানুষের কত সমস্যা হয়, এটা কিন্তু আমরা আহ, বিভিন্ন যারা প্রফেশনাল লাইফে রয়েছে তাদের দেখলে বুঝতে পারি যে কি সাংঘাতিক সমস্যা হয়। কারণ এই টেনশন, স্ট্রেস, তার থেকে ব্লাড সুগার থেকে আরো প্রচুর ডিজিজ, তার থেকে চলে এসে গেল তোমার কিডনির ফেলিওর, লিভার ফেলিওর, মানে ইউ কান্ট ইমাজিন। তুমি সারা জীবনে যেটুকু পয়সা ইনকাম করবে, এই স্ট্রেসের চক্করে থাকলে সেই পুরো পয়সাটা একটা সময়ে গিয়ে আহ, কোনো একজন ডাক্তারবাবুকে দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। না তুমি খুশি থাকতে পারলে, না তুমি সেই পয়সাটুকু এনজয় করতে পারলে। সুতরাং পয়সার পেছনে ছোটার তুলনায় আমার মনে হয় শান্তির পেছনে ছোট, যে যেটা করলে তুমি ভালো থাকছো। পয়সা কোনোদিন শান্তি এনে দিতে পারে না। এইবার তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কি কি সমস্যা এই কর্টিসল হরমোন করে। এবার এই কর্টিসল হরমোনের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এটাকে কিন্তু ভালো কাজেও ব্যবহার করতে পারি। কিরকম না, অর্গান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, কোনো একজনের কিডনি আরেকজনের বডিতে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার ইউজুয়ালি এইসব ক্ষেত্রে কি হয় যে অর্গানটাকে অ্যাকসেপ্ট করে না নতুন বডি, তো সেক্ষেত্রে ওটাকে ও একটা বাইরের কিছু একটা ভাবে প্যাথোজেন হিসেবে ট্রিট করে, বা বডির পার্ট হিসেবে ট্রিট করে না। তাই জন্য ইমিউন যে অর্গানস গুলো, ইমিউনিটি, সে হচ্ছে ওই নতুন যে অর্গানটা তার এগেনস্টে অ্যাটাক করে বসে। ফলে গ্রাফট সাকসেসফুল হয় না, ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল হয় না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইমিউনো সাপ্রেসারকে ইউজ করতে পারি কিছুদিনের জন্য, অন্তত ইমিউনিটিটাকে সাপ্রেস করে রাখলাম, অর্গানটা ট্রান্সপ্লান্টেড হয়ে গেল সাকসেসফুলি, দেন আবার ইমিউনিটিকে নর্মাল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই ধরনের কিছু আমার ইনফ্লামেশন, অ্যালার্জি, প্রচন্ড রকমের অ্যালার্জির সমস্যা, সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ইমিউনোসাপ্রেসারকে ব্যবহার করতে পারি। অটো ইমিউন ডিসঅর্ডার, হ্যাঁ, যে তোমার বডির ইমিউনিটি তোমাকেই অ্যাটাক করে ফেলছে, তোমাকেই প্যাথোজেন ভাবছে, বা তোমার সেলকেই প্যাথোজেনিক সেল ভাবছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে ব্যবহার করতে পারি। এরপরে চলে আসবো আমরা জোনার রেটিকুলারিস, যেটা হচ্ছে একদম ইনার লেয়ার। এ হচ্ছে দুটো হরমোন রিলিজ করে, বা সেক্স কর্টিকয়েড বলে আমরা একে চিনি। তো এ কি রিলিজ করে না, এ দুটো হরমোন কি রিলিজ করবে, মেলদের ক্ষেত্রে একটা হরমোন, ফিমেলদের ক্ষেত্রে, যেমন ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রাডিয়ল, আর মেলদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন। এবার এই অ্যান্ড্রোজেন হচ্ছে আহ, যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এক্সটার্নাল, যেমন হচ্ছে পিউবার্টির পরবর্তীকালে বডি হেয়ারস, পিউবিক হেয়ার, ফেসিয়াল হেয়ার, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে কিন্তু ও কন্ট্রোল করে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা দুটো ডিজিজের ব্যাপারে একটু জেনে নেবো, যেগুলো আমাদের জানাটা খুবই দরকার। যেমন হচ্ছে, যদি হাইপোসিক্রেশন হয়, যদি হাইপোসিক্রেশন হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় অ্যাডিসন্স ডিজিজ। কখন বলবো না, গ্লুকোকর্টিকয়েডেরও কম রিলিজ হয়েছে হাইপোসিক্রেশন, এবং মিনারেলোকর্টিকয়েডও প্রয়োজনের তুলনায় কমে গিয়েছে, তখন আমি কি বলবো, অ্যাডিসন্স ডিজিজ, দিস ইজ ডিউ টু দ্য হাইপোসিক্রেশন। আবার যখন হাইপার সিক্রেশন হবে, যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রকমের সিক্রেশন হবে, তখন আমি কি বলবো, কুসিং সিনড্রোম। এক্ষেত্রে কি হবে না, গ্লুকোকর্টিকয়েডও বেশি রিলিজ হবে, তাহলে গ্লুকোকর্টিকয়েড যদি বেশি রিলিজ হয়, তাহলে কি বলবো, কুসিং সিনড্রোম। আর কনস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড যদি বেশি রিলিজ হয়, তাহলে আমরা কিন্তু বলবো কনস ডিজিজ। ক্লিয়ার? এইটাই ছিল আমাদের কিন্তু পুরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পুরো অংশটা কিন্তু আমরা এখানে একেবারে সুন্দরভাবে ছকের মাধ্যমে ক্লিয়ার করে নিলাম। তোমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট তুলে নোটস বানাতে পারো। যেগুলো বলছি সেগুলোর পাশে পাশে টুকটুক করে লিখে নিলে নিজের নোটস তো নিজেরই তৈরি হয়ে গেল, আর এমনি স্ক্রিনশট তো তোমরা নিতেই পারো। নেক্সট ক্লাসে আমরা কিন্তু গোনাডাল যে হরমোনস গুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব।